চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার গ্রেফতার, বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে জানালেন ডিবি প্রধান। বেলি রোডের অগ্নিকাণ্ডেও টনক নড়েনি, খিলগাঁওয়ে অবৈধভাবে চলছে সিএলও, কাচ্চি ভাই ও সিরাজ রেস্টুরেন্ট, অগ্নি নির্বাপন ব্যবস্থাও নাজুক। মে দিবসে দুই দলের সমাবেশ, বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়েছে দাবি কাদেরের, মানুষ ঐক্যবদ্ধভাবে জেগে উঠবেই বললেন ফখরুল। শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে কোনো ছাড় নেই, মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক ক্রেতাদের পোশাকের মূল্য বাড়ানোর তাগিদ। এবং টানা দাবদাহের কবলে দেশ, সবচেয়ে কষ্টে শ্রমজীবী মানুষ, হাসপাতালে বাড়ছে রোগী, কাল থেকে কমতে পারে তাপমাত্রা বলছে পূর্বাভাস। দেখছিলেন একেএস টিম টিপার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এবারে বিস্তারিত। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে তারা। ডিবি প্রধান জানান, মানব সেবার নামে বিত্তবানদের কাছ থেকে পাওয়া অর্থ আত্মসাৎ, আশ্রিতদের নির্যাতন এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির মতো ভয়াবহ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে সেবাধর্মী প্রতিষ্ঠান খুলে প্রতারণা সহ নানা অপকর্ম নিয়ে সম্প্রতি গণমাধ্যমের শিরোনাম হয়েছেন মিল্টন সমাদ্দার। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে সমালোচনার ঝড়। তার বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে ধরতে অভিযানে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অবশেষে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তারা। অসহায় মানুষের পাওয়া অর্থ আত্মসাৎ, গুরুতর অসুস্থদের হাসপাতালে না নিয়ে আটকে রাখা, ভুয়া ডাক্তারের মাধ্যমে মৃত্যুর সার্টিফিকেট তৈরি, লাশ কাটা ছেঁড়া, টর্চার সেল তৈরি সহ নানা অভিযোগ আসছে একের পর এক। বুধবার রাতে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করেন ডিবি প্রধান। জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সে ইতিমধ্যে 900 লাশ দাফন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই, এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাফন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে, তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ। বিতর্কিত মিল্টন সমাদ্দার বর্তমানে ডিবি হেফাজতে আছেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ডিবি প্রধান। সবকিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো যে আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি। এখন আমরা মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে এনে বাকি তথ্যগুলি আপনাদের জানাবো। মানুষের অসহায়ত্ব নিয়ে প্রতারণার ফাঁদে মোবাইল ব্যাংকিং এর 16টির বেশি নাম্বার এবং 3টি ব্যাংক হিসেবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাইরে অনেক প্রতিষ্ঠান সরাসরি অনুদান দিয়ে থাকে তাকে। মানবিক কাজের জন্য 3টি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন মিল্টন সমাদ্দার। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। বেলি রোডের অগ্নিকাণ্ডে 46 জনের প্রাণহানিও টনক নড়াতে পারেনি কারো। রাজধানীর খিলগাঁওয়ে অনুমোদন ছাড়াই একই ভবনে অবৈধভাবে চলছে সিএলও, কাচ্চি ভাই ও সিরাজ চুইগোস্ত রেস্টুরেন্ট। কারোরই নেই ফায়ার, পরিবেশ কিংবা রাজুকের কোনো অনুমোদন, নেই অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থাও। বেলি রোডে অগ্নিকাণ্ডের পর ঢাক ঢোল পিটিয়ে শুরু হওয়া অভিযানও থেমে গেছে নীরবেই। বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদনহীন রেস্টুরেন্টগুলো বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। ফখরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। ভোজন বিলাসী ভোক্তারা বাংলা কিংবা চাইনিজ খাবারের স্বাদ নিতে শখ করেই আসেন চাকচিকে ঠাসা রেস্টুরেন্টে, কিন্তু এইসব রেস্টুরেন্টগুলো কতটা ঝুঁকিমুক্ত তা জানেন না কেউই। বেলি রোডে রেস্টুরেন্টে ঠাসা এই ভবনে অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। রাজধানী জুড়ে চলে অভিযান, জরিমানা সিলগালায় অভিযান শেষ হয় 2 সপ্তাহেই। এরপর সারা শব্দ নেই। এখন প্রশ্ন ওঠে, এইসব রেস্টুরেন্ট কি শুধরে গেছে অনিয়মের বেড়াজাল ভেঙে? দেশ টিভি টিম খিলগাঁও অনুসন্ধানে নামে। দেখা যায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভোজন বিলাসীদের ভিড়। তাদের কেউই জানেন না এই রেস্টুরেন্ট ঝুঁকিমুক্ত কিনা কিংবা কর্তৃপক্ষের কোনো অনুমোদন আছে কিনা। আদতে কোনো কর্তৃপক্ষেরই ছাড়পত্র পাওয়া যায়নি রেস্টুরেন্টটির। এখনো পাইনি, এই দুটো এখনো পাই। এই যে ফায়ার সেফটি আর হলো পরিবেশ ইয়াটা যেটা আছে ওটা এখনো পাইনি, ওটা আসলে চালানো যায় না। আমি তো আপনাকে ফার্স্ট টাইম বললাম। কাচ্চি ভাই রেস্টুরেন্টের এই শাখার রান্নাঘরটিতে নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও। এটা আসলে কাস্টমারের জন্য অনেক ক্ষতি, যারা করে না তা এটা উচিত না আসলে আদৌ।
ঠিক আছে, এদের প্রত্যেকের উচিত কাস্টমার সেবার জন্য অবশ্যই হাইজিনিক মেনটেনটা করা। একই অবস্থা ভবনের রুফটপে গড়ে তোলা সিএলও রেস্টুরেন্টও। ভোক্তাদের মন ভুলাতে চাকচিক্যের কমতি রাখেনি। তবে রেস্টুরেন্ট গড়তে সবার আগে যে অনুমোদন দরকার তার তোয়াক্কাই করেননি সিএলও কর্তৃপক্ষ। লাইসেন্স তার হাতে পান না, লাইসেন্সটা এখনো হাতে আসেনি। আর আপনার রাজুকের অনুমোদন আছে? এখন এটা আমি জানি না, এটা আমার কাছে তথ্য নাই। এখন রুপটপ রাজুকের এই বিল্ডিং এর নকশায় রাজুকের একটা অনুমোদন লাগে, হ্যাঁ, সেটা ওই যে তখন অভিযানের পরে শুনলাম আর কি অনুমোদন লাগে। আমাদের এখানেও আসছিল, আমাদেরকেও এখান থেকে একজনকে আবার ধরেও নিয়ে গেছিল। থাকলে আমি ফায়ার সেফটি, তারপর হচ্ছে পরিবেশের লাইসেন্স এখন রেস্টুরেন্টে আমার কাছে এখন নাই। সিএলও রান্নাঘরে গিয়ে দেখা গেল খাবার আগেই তৈরি করে ফ্রিজে মজুত করে রাখা আছে। ভোক্তা গেলেই চটজলদি গরম করে পরিবেশন করতে প্রস্তুত। এই ভবনের একেবারে নিচের ফ্লোরে গড়ে তুলেছে সিরাজ চুইগোস্ত। চাকচিক্যময় পরিবেশে ভোজন বিলাসী ভোক্তারা দুপুরের খাবার খেতে ব্যস্ত। রেস্টুরেন্টটিও ভোক্তাদের মন ভুলিয়ে মুনাফার লোভে খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে পড়েছে। কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুমোদনের তোয়াক্কাই করেনি। কে নেবে কার খোঁজ, এমন ধারণা নিয়ে কারি কারি মুনাফা গোছাতে ব্যস্ত মালিক। রান্নাঘর থেকে কোথাও নেই অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা। আমাদের এখানে ফায়ার সার্ভিসের তারপর পরিবেশ অধিদপ্তর এই সার্টিফিকেটগুলো আমরা এখনো হাতে পাই নাই আর কি আমাদের হাতে এখনো। বেইলি রোড, চুড়িহাট্টা কিংবা বনানী অগ্নিকাণ্ড এবং কর্তৃপক্ষের শত অভিযান সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুমোদনের তোয়াক্কা না করে রেস্টুরেন্ট চালাচ্ছেন অনেক ব্যবসায়ী। এদের কারোই অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা স্বাস্থ্যের বেলায় কিছুই নেই। শুধুমাত্র মুনাফার লোভে ঝুঁকিতে ফেলে দিচ্ছেন আমাদের ভোক্তা এবং সাধারণ মানুষকে। বেইলি রোডে সিলগালার পর বন্ধ নবাবী ভোজ খুলেছে। ম্যানেজার জানালো অনুমোদন নিয়ে খুলেছেন তারা, তবে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। এখন আমারটা আমি ডিসিপি থেকে পারমিশন পাইছি, রাজুক থেকে পারমিশন পাইছি, রাজুক থেকে লোক এসে করেছে। বিশেষজ্ঞরা বলছেন অনুমোদনহীন রেস্টুরেন্ট ঝুঁকিতে ফেলছে রাজধানীবাসীকে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তাদের পরিবেশ কীরকম আছে, তাদের পানিটা পর্যন্ত বিশুদ্ধ কিনা, তাদের আপনার ফায়ার সার্ভিস আছে কিনা, তারা সেভাবে পণ্য রাখে কিনা, তার কর্মচারীরা কোথায় ড্রেস চেঞ্জ করে। আমার মনে হয় যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে রেস্টুরেন্টগুলোর খাদ্য উৎপাদন প্রক্রিয়াকে স্বাস্থ্যসম্মত করার তাগিদ বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করার শক্তি হারিয়ে ফেলেছে বিএনপি, কারণ তাদের সঙ্গে জনগণ নেই। বুধবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগের জনসভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ রক্তস্রোতে ভাসবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মে দিবস উপলক্ষে বুধবার বিকেলে শ্রমিক লীগের জনসভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আসে। বক্তব্যে বিএনপির আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতা এলে দেশকে রক্তস্রোতে ভাসিয়ে দেবে দলটি। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। এই খুনি, এই সাম্প্রদায়িক, এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়। দেশের উন্নয়ন পাকিস্তানিদের চোখে পড়লেও কালো চশমা পরে থাকায় বিএনপি নেতাদের চোখে পড়ে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায়, বিএনপি নেতারা কালো চশমা পরেছে, তারা দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের আঁধার। বলেন, বিএনপি যেসব বিদেশি শক্তির কাছে সাহায্য চায়, এখন সেসব দেশেও আরব বসন্ত চলছে। যাদের কাছে নালিশ করতেন তাদেরও বেসামাল অবস্থা। আরব বসন্ত এখন আমেরিকা। সমস্ত 40টা ইউনিভার্সিটি ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে। বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আন্দোলনের শক্তি তাদের নেই। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মানুষের অধিকার কেড়ে নেওয়াই সরকারের সবচেয়ে বড় অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেছেন সবকিছু কুঙ্খিগত করে গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চলছে সরকার। তাই ঘরে বসে না থেকে সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামারও আহ্বান জানান মির্জা ফখরুল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রায় 7 মাস পর দলের কোনো বড় আয়োজনে অংশ নিয়ে সংহতি জানান দলটির সহযোগী অঙ্গ সংগঠন সহ 2 মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা। র্যালি পূর্ব সমাবেশে বক্তারা দাবি করেন বর্তমান সরকারের পরাজয় অবধারিত। যারা টেন্ডারবাজি করছে, যারা বিভিন্ন জায়গায় মানুষের জায়গা জমি বসত বাড়ি দখল করছে, তারা কি আপনাকে রক্ষা করবে? প্রধানমন্ত্রী, আপনাকে তারা রক্ষা করতে পারবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন বন্দুক বুলেটের জোরে ক্ষমতায় আসা সরকার সুষ্ঠু ভোট নির্বাচনে দিয়েছে। এই দেশের জনগণের মুক্তি, এই দেশের শ্রমিকের মুক্তি, এই দেশের রিকশাওয়ালার মুক্তি, এই দেশের ঠেলাগাড়ির মুক্তি, এদের সকলের মুক্তি নিতে হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর। এই দেশের মানুষের মুক্তি নির্ভর রয়েছে। একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়, এবং এ কারণে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাচনে দিয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় সরকার প্রতিষ্ঠা করতে চলছে সরকার। গণতন্ত্রের একটা লেবাস রেখে দিয়ে, ছদ্মবেশ রেখে দিয়ে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে জনগণকে দমন করে তারা একদলীয় শাসন ব্যবস্থাই প্রতিষ্ঠা করেছে। কখনোই অধিকার পরাজিত হই, আমরা পরাজিত হব না। আমরা আমাদের লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। ক্ষমতা থেকে সরিয়ে দিতে অতি বাম অতি ডান এক হয়েছে সরকার প্রধানের এমন মন্তব্যের সমালোচনাও করেন মির্জা ফখরুল। অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায়। সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝেও না বুঝেও ভাগ করেন। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কথা না ভেবে অতি মুনাফা লোভীদের লাভের ব্যবস্থা করতেই আবারও জ্বালানির দাম বাড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মূল্য বৃদ্ধি করে কার লাভ হয়? লাভ হয় তাদের, যা এখান থেকে মুনাফা লুটে। আজকে সমগ্র বাংলাদেশে তারা একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয় মূল্য বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থাকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মহান মে দিবসের আলোচনায় তিনি আরও বলেন, কেউ শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে ছাড় দেয়া হবে না। জয় যাদবের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এই আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া শ্রমিক মেহনতি মানুষের কল্যাণের জন্যই আওয়ামী লীগের রাজনীতি। বলেন, যখনই ক্ষমতায় এসেছে তার দল, তখনই বেড়েছে শ্রমিকের বেতন। জানান, শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে কাউকে ছাড় নয়। খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের সবসময় লক্ষ্য। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বেড়েছে মূল্যস্ফীতি। এজন্য তৈরি পোশাকের ক্রয় মূল্য বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে,
বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয় তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। আমি আশা করি আইএলও শুধু শ্রমিকদেরটা দেখতে গেলে সাথে সাথে এই মালিকদের বিষয়টাও দেখবে, এটাও যেন হয়। সরকার প্রধান বলেন, মালিকদের শ্রমিকদের স্বার্থ যেমন দেখতে হবে তেমনি শ্রমিকদেরও কোনো উস্কানিতে পড়ে কারখানার ক্ষতি সাধন থেকে বিরত থাকতে হবে। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে ধর্ণা দিয়ে সমাধান নয়, নিজেদের সমস্যা থাকলে শ্রমিকদের জন্য অবারিত তার দুয়ার। আপনাদের কোনো অসুবিধা যদি হয় আমি জানি আমার দুয়ার খোলা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম, প্রভাব পড়তে পারে সব খাতে, বাজারে বিশৃঙ্খলার আশঙ্কা বিশেষজ্ঞদের। দাবদাহে পুড়ছে বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়া, অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। হিটস্ট্রোক সহ নানা রোগে আক্রান্ত হয়ে বাড়ছে প্রাণহানি। প্রকৃতির এমন বিরূপ আচরণে চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মাজাহারুল ইসলামের প্রতিবেদন। এপ্রিল পেরিয়ে মে মাস এলেও কমেনি সূর্যের প্রখরতা। আকাশ থেকে যেন ঝরছে আগুনের ফুলকি, পুড়ছে মাঠ ঘাট গাছপালা। রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। চলমান দাবদাহে বাড়ছে হিট স্ট্রোক সহ নানা রোগ। কোথাও নেই স্বস্তির আভাস, বিপাকে নিম্নয়ের মানুষ। গরমের ঠেলাই যে বাতাস আগাইতেছে, এক বেলা গাছ চালাই আরেক বেলা চালার পাই না। আমার জীবনে মনে হয় এত গরম আমি দেখিনি কোনো সময়, বুঝছেন। এখন আমার বাপ দাদা দেখছে কিনা তাও জানি না। গরম হেভি গরম, একটু ঠান্ডা খাইলাম শরবত, শরীরে আরাম লাগতেছে। গরমে আসলে গাড়ি চালাইতেও অনেক কষ্ট, আবার দ্বিতীয় কথা রোডের ভিতর থেকে দেখা যাচ্ছে আগুন উঠতেছে এবং পাও গরম হয়ে যাইতেছে, প্রচন্ড পরিমাণ তাপ। তীব্র গরমে শ্রমজীবী মানুষকে একটু স্বস্তি দিতে তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে খাবার, স্যালাইন, পানি ও ক্যাপ। আবার ব্যক্তিগত উদ্যোগে অনেকেই বিতরণ করেছেন ঠান্ডা পানি, জুস এবং খাবার। শ্রমিকদের মাঝে আমরা তেজগাঁও থানার উদ্যোগে ক্যাপ, স্যালাইন, পানি বিতরণ করছি। যতদিন এই ধরনের আবহাওয়া থাকবে এই কার্যক্রম আমাদের নিজেদের জন্যও থাকবে এবং শ্রমজীবী মানুষ, পথে যারা কষ্ট করে তাদের জন্য আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। সবুজ মেরে কংক্রিটের নগর আর জলাধার ভরাট সহ প্রকৃতি বিরোধী কর্মকাণ্ডের ফলে বাড়ছে এমন অসহনীয় তাপমাত্রা। এদিকে আবহাওয়া অফিস থেকে মিলেছে স্বস্তির বার্তা, কমে আসবে তাপমাত্রা, বাড়বে বৃষ্টির সম্ভাবনা। দেশের উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চল, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকে থেকে এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাপমাত্রা কমের দিকে চলে যাবে। তবে আমরা আগামী 5 থেকে 6 দিন, আগামীকাল থেকে আগামী 5 থেকে 6 দিন দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকতার দিকে চলে আসার সম্ভাবনা আছে এবং চলমান যে তাপদাহ, সেই তাপদাহটা দু এক জায়গায় থাকতে পারে, তবে স্বাভাবিকভাবে দেশের তাপদাহ যা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। আর গরম থেকে স্বস্তি পেতে বৃষ্টির অপেক্ষায় সব শ্রেণী পেশার মানুষ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, নিত্যপণ্যের সীমাহীন ঊর্ধ্বগতির মধ্যেই তেলের বাড়তি দাম আরও চাপে ফেলবে তাদের। আর বিশেষজ্ঞদের আশঙ্কা, বারবার জ্বালানি তেলের দাম বাড়ালে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। রিশাদ অর্ণবকে সাথে নিয়ে ইফতেখার রেজা রিপোর্ট। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে মার্চ থেকে জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করার পদ্ধতি চালু করে সরকার। এরই প্রেক্ষিতে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। গেল 2 মাসে কিছু কমলেও মে মাসের শুরুতেই বেড়েছে জ্বালানি তেলের দাম। ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে 1 টাকা, পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে 2.5 টাকা। এতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। বাড়লে কি করা,
হ্যাঁ, এ তো অবশ্যই খারাপ, সব দিক দিয়ে তো অবস্থা খারাপ। আমাদের খরচ যেই পরিমাণ সব কিছুর দাম, সেই তুলনায় মানে জ্বালানি তেলের দাম নর্মালি অনেক বেশি। দ্রব্যমূল্যের সব কিছু যখন দাম বেড়েছে, এই সমন্বয়টা একটু পরে করতে পারতো। জ্যামের কারণে তেমনি আমাদের আসলে অনেক প্রবলেম হয়, তো দেখা গেছে যে এখন আমাদের খরচটা বেড়ে যাবে আর কি। সমন্বয়ের কারণে দাম অল্প বাড়লেও সমস্যায় পড়েন ব্যবহারকারীরা, এজন্য বিরক্তি প্রকাশ করেন অনেকে। তো এইভাবে যদি বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যারা বাইকার তাদের আমরা জন্য খুব প্রবলেম হয়ে যায়। 2 টাকা বাড়ুক 1 টাকা বাড়ুক 50 পয়সা আমাদের অবশ্যই সমস্যা হইতেছে। তেলের দাম আগে যেটা ছিল সেটা থাকতো তাহলে আরো ভালো হতো, মাছ বেটার দেন ভালো রাখতো। নতুন দামে বাস ও ট্রাক চালকরা পড়েছেন বিপাকে, জানান দাম বাড়লে আয় কমে যায় তাদের। পাবলিক কিন্তু ভাড়াটা বেশি দিবার চায় না, তো এটা মোটর শ্রমিক যারা আছে তারা কিন্তু আসলে এটা বেকায়দায় পড়ে গেছে। তেলের দাম যদি বেশি বাড়ে কোম্পানির খরচ বেশি হয়, কোম্পানির খরচ বেশি হলে আমাদেরও ইনকাম কম হয়। এই যে আগে আমরা ভাড়া যাইতাম, যে ভাড়া দিতাম এখন তার থেকে 3 গুণ কম পাইতেছি, তা তেলের দাম বাড়ে তো আরও আমাদেরকে লসের দিক ফেলাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ঘন ঘন দাম বাড়ানো হলে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। তেলের দাম যদি আরও বেড়ে যায় তখন দেখবো হঠাৎ করে 120-এ চলে গেল, হ্যাঁ 130-এ চলে গেল, তখন একটা সমস্যা অ্যারাইজ করতে পারে, যে একটা হচ্ছে যে ভোক্তারা এটা গ্রহণ নাও করতে পারে, আরেকটা হচ্ছে আমাদের যে পরিবহনের উপরে একটা চাপ সৃষ্টি হতে পারে। নতুন দামে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 107 টাকা, পেট্রোল ও অকটেন 124 টাকা 50 পয়সা ও 128 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানি কাল, জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করবে আসামি পক্ষ। বরেন্দ্র অঞ্চলের 1 লাখ হেক্টর কৃষি জমিতে কার্বন নিঃসরণ কমাতে এবং কৃষকদের সহযোগিতায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করবে এফবিসিসিআই, এডিবি এবং সিসকো। সকালে রাজধানীর পরিবাগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসভবনে এ নিয়ে বৈঠক হয়। পরে পরিবেশ মন্ত্রী জানান, সম্পদের সুষ্ঠু ব্যবহার, কার্বন নিঃসরণ কমানো এবং আধুনিক প্রযুক্তির সহযোগিতায় পানি সংকট নিরসন করা গেলে ধান উৎপাদন বাড়ানো সম্ভব। প্রাথমিকভাবে ধান উৎপাদন প্রকল্পে অর্থ সহযোগিতা দেবে এডিবি, আর প্রযুক্তিগত সহযোগিতায় থাকবে সিসকো। এগ্রিকালচার, আমাদের উৎপাদন সবকিছুই কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আজকে একটা হুমকির মুখে আছে, কারণ কৃষি কিন্তু একটা এমিশনের একটা বড় জায়গা। তো আমরা তো এটা প্রায় বলি যে আমরা তো এই সমস্যা তৈরি করি নাই, তারপরে আমরা যখন আমরা এটার ইম্প্যাক্টের দিকে দেখি বা অভিজ্ঞতা, আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তো আমরা সেটা অবশ্যই সমর্থন করব যদি আমরা দেখি যে আপনার কম পানির প্রয়োজন হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্যোগের মাধ্যমে, ইনিশিয়েটিভের মাধ্যমে কার্বন নিঃসরণ যদি আমরা কমাতে পারি, যেই পরিমাণ কার্বন আমি কমালাম এটা আমি আবার আন্তর্জাতিক বাজারে আমি বিক্রি করতে পারি, তো সেটা হবে আমাদের আয়ের একটা বাড়তি একটা উৎস। নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে করা অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামীকাল। বিশেষ আদালত 4-এ শুনানি হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আর ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, আদালত পরিবর্তন করে 4 শুনানির বিষয়টি আইনসম্মত হয়নি। এ মামলায় ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করবেন বলেও জানান তিনি। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে। গ্রামীণ টেলিকমের শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে শুনানির জন্য ঢাকার বিশেষ জজ আদালত 4-এ পাঠায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। বৃহস্পতিবার সকালে এই মামলার 4 শুনানির কথা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মামলা পরিচালনার জন্য আদালত পরিবর্তন সহ আদালতের আদেশের বিষয়ে অভিযোগের আঙুল তুলেছেন। আবারও একজন সমদ জাজ বিচারিক আদালতকে কখনো নির্দেশ দিতে পারে না চার্জ হিয়ারিং করার জন্য। তিনি সেখানে বলবেন বদলি মূলে আপনার কাছে প্রেরণ করা হলো, আপনি বিচারের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এই বিচারককে বলেছেন 2/5/2024 তারিখে চার্জ গঠনের জন্য উনি নির্দেশ দিয়েছেন। এই যে বিষয়টি, এটা আইনের পরিপন্থী, আইনের বরখেলাপ,
এ সময় আইনজীবী আরও জানান, আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসামিরা জামিনের আবেদন করবেন আদালতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের কালকের উপস্থিতির জন্য দিন নির্ধারণ আছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সশরীরে উপস্থিত থেকে অন্যরা সহ জামিনের প্রার্থনা করবেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, ইউনূসের আইনজীবীর করা অভিযোগের কোনো ভিত্তি নেই। দুর্নীতি দমন কমিশনের মামলা এভাবেই পরিচালিত হয়। সিনিয়র স্পেশাল জাজ তাকে কগনিজেন্স গ্রহণ করেছেন এবং কগনিজেন্স গ্রহণ করার পর স্পেশাল কেসগুলির যে আইন আছে সেই আইন মোতাবেক 1958 ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে এটা একটি বিচারিক আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয়েছে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আইনজীবী একটা ভেগ টার্মে কথাবার্তা বলেছেন। উনি এভাবে খামাখামে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্য আমি বিনীতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আইনজীবীকে অনুরোধ করছি। অভিযোগে বলা হয়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম সহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে 2022 সালের 9 মে গ্রামীণ টেলিকম 108তম বোর্ড সভায় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ব্যাংকের গুলশান শাখায় একটি অ্যাকাউন্ট খোলে। সেখানেই বেআইনিভাবে অর্থের লেনদেন করেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা কিবরিয়া। ভিওএ 60তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার ইসরায়েলে সে দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলের 7 অক্টোবর হামলার সময় হামাস জঙ্গিদের হাতে আটক জিম্মিদের পরিবারের সঙ্গেও তিনি দেখা করেন। নিউ ইয়র্ক সিটি পুলিশ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দখলে থাকা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে অভিযান চালিয়ে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পুলিশকে কলেজের সমাবর্তনের অন্তত 2 দিন পর 17 মে পর্যন্ত ক্যাম্পাসে থাকার অনুরোধ করেছিলেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইউসিএলএ ক্যাম্পাসে বুধবার ভোরে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সহিংসতা দমনে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার গ্রেফতার, বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে জানালেন ডিবি প্রধান। বেইলি রোডের অগ্নিকাণ্ডেও টনক নড়েনি, খিলগাঁওয়ে অবৈধভাবে চলছে সিএলও, কাচ্চিভাই ও সিরাজ রেস্টুরেন্ট, অগ্নি নির্বাপক ব্যবস্থাও নাজুক। মে দিবসে 2 দলের সমাবেশ, বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়েছে দাবি কাদেরের, মানুষ ঐক্যবদ্ধভাবে জেগে উঠবেই বলেন ফখরুল। শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে কোনো ছাড় নেই, মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক ক্রেতাদের পোশাকের মূল্য বাড়ানোর তাগিদ। এবং টানা দাবদাহের কবলে দেশ, সবচেয়ে কষ্টে শ্রমজীবী মানুষ, হাসপাতালে বাড়ছে রোগী, কাল থেকে কমতে পারে তাপমাত্রা বলছে পূর্বাভাস। এই ছিল এখনকার সংবাদ রাত। দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।